দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক ৩, দশকের অঙ্ক ৪। তাহলে সংখ্যাটি কত? ৪, ৩, ৪৩। ৪-এর পাশেই ৩ বসছে। কিন্তু যদি বলা হয় দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক পি আর দশকের অঙ্ক কিউ, তাহলে সংখ্যাটি কি পি কিউ না কিউ পি? বলা হলো ১, ৫ আর ৮ এই তিনটে অঙ্ক দ্বারা ৩ অঙ্ক বিশিষ্ট যতগুলি সংখ্যা হয় তাদের সমষ্টি কত, বা তাদের সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত, কিভাবে করব, তাই তো? আরো জানবো একটি যুগ্ম সংখ্যা আর একটি অযুগ্ম সংখ্যা, তাদের যোগফল কেমন হয়, বিয়োগফল কেমন হয়, গুণফল কেমন হয়, ভাগ করলেই বা কি হয়। অনেকগুলি সংখ্যা দেওয়া হলো, 10টা, 15টা, 20টা, তাদের গুণ করতে বলা হলো, এবং গুণফল হিসেবে ফাইনালি যেটা পাবে তার এককের অঙ্কটা কত হবে। এত বড় গুণ কি করা যাবে 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে? জানবো আজকে আমরা। প্রথম 10টি যৌগিক সংখ্যার গুণফল কত, তার এককের অঙ্ক কত? প্রথম 10টি মৌলিক সংখ্যার গুণফল কত, তার এককের অঙ্ক কত? প্রথম 10টি যুগ্ম সংখ্যার গুণফল কত, এককের অঙ্ক কত? বা প্রথম 10টা অযুগ্ম সংখ্যার গুণফল কত, তার এককের অঙ্ক কত? এত বড় একটা সংখ্যা, মানে 10টা সংখ্যা, তাদের গুণ করতে হবে, না করে কি করা যায়? জানবো আজকে, সবই জানবো আজকের ক্লাসে। আমরা এই বিষয়বস্তুগুলোকে জানবো একদম সহজভাবে, এবং মনে রাখতে পারবে অনেক দিন ধরে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু সংখ্যাতত্ত্ব, শাহ পাবলিকেশনের বই। তো এই সংখ্যাতত্ত্ব বইয়ের আজ আমরা বেশ কতগুলি নিয়মের সমস্যা দেখে নেব। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হবে 751 থেকে 784 দাগ পর্যন্ত। এই দাগ নম্বরগুলির মধ্যে আমরা পাবো 4-5টা টাইপের অঙ্ক পাবো। সেই টাইপের অঙ্কগুলোকে ভীষণ ভালোভাবে বুঝতে হবে, এবং সেগুলোকে বোঝার পরে দীর্ঘদিন কিভাবে মনে রাখতে পারবে সেই বিষয়বস্তুগুলো আমরা দেখে নেব আমাদের এইচডব্লিউ কি থাকে এবং অনুশীলনটা কিভাবে করতে হয়। তাহলে চলো আমরা সরাসরি আমাদের হোয়াইট বোর্ডে চলে যাব এবং সমস্যাগুলোকে জানবো, তার সমাধান কৌশলগুলোকেও জানবো। সাতশো 51 দাগ থেকে 755 দাগে আমরা যে টাইপের সমস্যাগুলিকে পাচ্ছি সেই টাইপটা কি? টাইপটা হচ্ছে এককের অঙ্ক জানো এবং দশকের অঙ্ক জানো, তাহলে সংখ্যাটি নির্ণয় করতে হবে তোমাকে। তো দেখো, এককের অঙ্ক এবং দশকের অঙ্ক জানলে আমরা সংখ্যা নির্ণয় করতে পারি অনায়াসে। বলা হলো একটা সমস্যায় যে এককের অঙ্ক 3 আর দশকের অঙ্ক 4, তাহলে সংখ্যাটি কত? তো একক দশক বসিয়েও যদি আমরা করি, এককে 3 বসালাম, দশকে 4 বসালাম, তাহলে সংখ্যাটি হলো 43। এবার সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে এককের অঙ্ক পি আর দশকের অঙ্ক কিউ। ঠিক এইভাবে যদি আমরা দশকের ঘরে কিউ আর এককের ঘরে পি বসিয়ে দিই, তাহলে তো এখানে 4 আর 3 পাশাপাশি বসিয়েছিলাম, এখানে কিউ আর পি পাশাপাশি বসাবো, তাহলে সংখ্যাটা এটা আসবে। কিন্তু এইটা দ্বারা বোঝায় কিউ আর পি এর গুণফল। এই যে কিউ আর পি লিখেছি না, এটার মানে হচ্ছে কিউ এবং পি এর গুণফল। কিন্তু আমি যদি 4 আর 3 পাশাপাশি লিখি, তাহলে 4 গুণ 3 সমান সমান 12কে বোঝায় না। এই জায়গাটায় কিন্তু আমাদের জানতে হবে আসল বিষয়বস্তুটা কি। এখানে আমি 4 আর 3কে পাশাপাশি বসালে গুণ বোঝাবে না, আবার এখানে কিউ আর পি কে পাশাপাশি বসালে গুণ বোঝাবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে যেটা করব সেটা কি এখানেও লুকিয়ে আছে? এটা আমাদের জানতে হবে আজকে। এটা ভালো করে বুঝে নাও, তাহলে তোমার ভবিষ্যতে আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। দেখো কি আছে, যে আগে আমি এখানেই আসি, একক আর দশক। দশকের ঘরে 4 আর এককের ঘরে 3, তাহলে হলো 43। 4-এর পাশে 3 বসালে গুণফল বোঝালো না, 43 বোঝালো। এবার 43কে তুমি ভেঙে কথায় বলো তো, 43কে ভাঙো। 4 10 3, 43। 4 10 3 অর্থাৎ 4 দশক। 4-এর দশকের ঘরে 4 রয়েছে, তাহলে 4-এর দশক, 4 গুণ 10। 4 10 এককের ঘরে 3, এই হচ্ছে 4 10 3। 4 10 40, তাহলে 10টা 4 যোগ একটা 3 সমান সমান 43। এবার এই যে অঙ্কের ভাষায় যখন আমরা এটাকে প্রকাশ করি,
চিহ্ন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ সংখ্যা, অঙ্কের চিহ্ন হচ্ছে সংখ্যা, এই সংখ্যা দ্বারা যখন প্রকাশ করছি আমরা, তখন 4-এর পাশে 3কে বসিয়ে দিই। এইটার অর্থ বোঝায় 4, 10, 3। এবার যদি আমি একটা চলরাশি অর্থাৎ পি কিউ এক্স ওয়াই এইরকম যদি চলরাশিকে এইখানে বসাই, তাহলে কিন্তু এইরকম এই কিউ আর পি কে পাশাপাশি বসানো যাবে না, এরকম কিউ পি কে পাশাপাশি বসানো যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এককের ঘর এবং দশকের ঘর এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করতে হবে। একক এবং দশক, দশকের ঘরে কিউ আর এককের ঘরে পি, এই পর্যন্ত তুমি লিখতে পারো। এবার ঠিক এই জায়গাটায় চলে আসো, কিউ আর এখানে 4, 4, 10, 3, তাহলে 4-এর সঙ্গে 10 গুণ ছিল, তাহলে 10-এর সাথে কিউ গুণ হবে যোগ পি হবে, এই আকারে লিখতে হবে। এটাকে যে আকারে লিখেছি এটাকেও সেই আকারে লিখতে হবে, এইটা ভুলে যেতে হবে তখন আমাদের। অরিজিনালি 43, এককের ঘরে 3 আর দশকের ঘরে 4, এই সংখ্যাটাকে লেখার নিয়ম হচ্ছে এটা। এবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের সুবিধার জন্য এটাকে আমরা 4 আর 3কে এইভাবে লেখা শুরু করেছি। এটাকে কিন্তু সেই রকম ভাবে লেখা শুরু করতে পারবো না, কারণ এক্ষেত্রে এটাকে গুণ আকারেই বসাতে হয়, সেইটাকে প্রকাশ করে, নির্দেশ করে। এটা যদি এরকম হতো, সবাই জানে কিউপি মানে কত, কিউপি কথার অর্থ যদি সবাই জানতো 10টা কিউ আর একটা পির যোগফল, তাহলে এটা লিখতে পারতাম, কিন্তু সেটা তো আমরা লিখতে পারবো না, কারণ সেটা প্রচলিত নয়। তাই আমাদের এটা লেখা যাবে না, এইভাবেই লিখতে হবে। এবার সমস্যা আমরা যেটা পাবো আমাদের বই থেকে, দেখো কত 700, এটা ছিল 751 থেকে শুরু হয়েছে, তাহলে 752 দাগে যে সমস্যাটি আমরা পাচ্ছি সেইখানে যদি চলে যাই, যে একটি সংখ্যার এককের অঙ্ক এক্স এবং দশকের অঙ্ক ওয়াই, তাহলে সংখ্যাটি কত, এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই, একক আর দশক এভাবে লিখে নাও, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে সংখ্যাটি সমান সমান 10y প্লাস এক্স, এটা হচ্ছে সেই সংখ্যাটা, এইভাবে লিখতে হবে। আবার তারপরে একটা অঙ্কে যদি যাই, যে 755 দাগে একটি সংখ্যার এককের অঙ্ক পি, দশকের অঙ্ক কিউ এবং শতকের অঙ্ক আর, হাজারের অঙ্ক এস, তাহলে সংখ্যাটি কত। 755 দাগের অঙ্কটা বুঝে নাও, তাহলে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। একক, দশক, শতক, হাজার। এবার এককের ঘরে কি বলতে বলেছে এখানে, এককের ঘরে পি, এককের ঘরে পি, দশকের ঘরে কিউ আর এস, এটা শতকের ঘরে আর, হাজারের ঘরে এস। তাহলে এইবার এককের ঘরটাকে এইভাবে বসিয়ে দেব যোগ চিহ্ন, দশকের ঘরে 10টা কিউ যোগ, শতকের ঘরে 100টা আর যোগ, হাজারের ঘরে 1000টা এস। এই সংখ্যাটা কিন্তু তখন এইভাবেই আমাকে লিখতে হবে। তাহলে এই সংখ্যাগুলোকে কিভাবে লিখতে হয় সেটা আমরা জানলাম। যদি শতক পর্যন্ত থেমে যেত তাহলে এইটা হতো সংখ্যাটা, হাজারে আসলে এইটা, যার ঘর ততগুলো সে, এটা মনে রাখবে। এস যদি হাজারের ঘরের অঙ্ক হয় তাহলে 1000খানা এস আছে। এবার তুমি সংখ্যায় যদি এটাকে প্রকাশ করে বলতে চাও তাহলে কি হবে, একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে 4, এখানে 2, এখানে 5, এখানে 6, যদি এটা হয় তাহলে 6 হচ্ছে একটা, 5 10টা, 10টা 5 মানে 10 গুণ 5, 2 হচ্ছে 100টা, 100 গুণ 2, আর 4 হচ্ছে 1000টা। এবার যোগ আকারে এদের লিখতে হয়। তো এবার এদেরকে লিখতে গিয়ে আমরা সংখ্যায় এটাকে এইভাবে লিখতে পারি 4256, কিন্তু চলরাশি দিয়ে পি কিউ আর এস দিয়ে এই জায়গাটায় আমরা কোনোদিন আসতে পারবো না, আমাদের এই আকারেই লিখে রাখতে হবে, যেটা আমরা পঞ্চম শ্রেণীতে এই আকারে লেখা আমরা শিখেছি। পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে আমরা এই স্থানীয় মানের আকারে যদি এদেরকে বসাই তাহলে একে বলা হয় স্থানীয় মানের বিস্তারে প্রকাশ করা। এটাকে তাহলে আমরা কি বলবো, এটাকে বলা হবে স্থানীয় মানের বিস্তারে প্রকাশ করা। আর পি কিউ আর এস দিয়ে যখন আমরা প্রকাশ করব তখনও আমাদের স্থানীয় মানের বিস্তারে এদেরকে লিখতে হবে। এরকম শর্টকাট পদ্ধতিতে আমরা লিখতে পারবো না, 43 যেমন লিখেছি এইভাবে লিখতে পারবো না। তাহলে আমরা 755 দাগ পর্যন্ত সমস্যাগুলি দেখে নিলাম, যাবো এবার পরবর্তী টাইপ অফ ম্যাথমেটিক্সে। 756 থেকে 761 পর্যন্ত আমরা একটা বিশেষ টাইপের সমস্যা পাচ্ছি।
এখানে বলা হচ্ছে তিনটে অঙ্ক দিয়ে দেওয়া থাকছে, 1 6 9, 2 4 2 বা 5 7 3, এরকম তিনটে অঙ্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে বলা হলো এই তিনটে অঙ্ক দ্বারা 3 অঙ্কের সংখ্যা কতগুলি গঠন করা সম্ভব, এই একটা টাইপ। এরই সঙ্গে বলা হলো ওই 3 অঙ্কের যে কটা সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো, অথবা বলা হলো ওই সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত। বেশ ভালো কথা। এই ধরনের সমস্যা আগে আমরা শিখব যে কিভাবে সমাধান করতে হয়, এবং শেষে শিখব সংক্ষিপ্ত নিয়ম, 30 সেকেন্ডে উত্তর করার নিয়ম শিখব। ভীষণ গুরুত্ব সহকারে এই জায়গাটা লক্ষ্য করো, বই সামনে রাখো, খাতা পেন সামনে রাখো। তো দেখো এই অঙ্কের মধ্যে আবার দুটো টাইপ পাওয়া যাবে, 1 3 2। এখানে দেখো তো অঙ্কগুলির মধ্যে শূন্য আছে, নেই তো? বেশ, এখানে দেখো 5 2 0, একটা শূন্য রয়ে গেছে। এই একটা শূন্য সম্বলিত এখানে আমরা 661 দাগে পেলাম। এবার বলা হলো যে তিনটে অঙ্কের মধ্যে দুটোই শূন্য, সেটা নেই আমাদের বইয়ে, কিন্তু আমরা এখানে দেখে নেব 6 0 0 সেটা কেমন হয়। তো প্রথম অঙ্কটায় চলে আসবো 756 দাগে, 1 3 আর 2 এই অঙ্কগুলো দ্বারা গঠিত 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠিত হতে পারে। তাহলে 1 3 2, বাম পাশেরটাকে ফিক্সড রেখে দিই, 2 3, এই দুটোকে পাল্টে দিলে দুটো হয়। ঠিক সেরকম 3কে যদি বাম পাশে রাখো দুবার, তাহলে 3-এর পরে 1 আর 2 হয়, 2 আর 1 হয়। 2কে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে 1 আর 3কে 1 3 3 1, কটা হলো দেখো তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অর্থাৎ আমি বলতে পারছি 6টা সংখ্যা গঠিত হয়। তাহলে তিনটে অঙ্ক দ্বারা 3 অঙ্কের সংখ্যা গঠন করা সম্ভব 6টা। এবার আসবো এদের সমষ্টি নির্ণয় করতে যদি বলে তাহলে কি করব। 2 আর 3 5, আর 1 6 আর 2 8, 9 আর 3 12-র 2 1 থাকলো, 3 আর 1 4 আর 2 6 7 8 9 10 আর 3 13-র 3 হাতে 1 1 2 3 6 9 10 11 12 13, তাহলে 1332 হচ্ছে যোগ করে। আমরা উত্তর মানে আমাদের বইয়ের অপশন গুলো দেখবো। এবার 756 দাগে 1332 কোথায় আছে, বি অপশনে আছে। বেশ ভালো কথা, আমরা 1332 বি অপশনটাকে এখানে সঠিক করে দিলাম। এবার প্রশ্ন হলো যে অঙ্কগুলোর সমষ্টি কত। এই যে যে যোগফল হবে তার অঙ্কগুলোর সমষ্টি হবে 1 3 3 2, তাহলে 3 আর 3 6 আর 2 8 আর 1 9 হবে, তাহলে অঙ্কগুলোর সমষ্টি হবে 9। এবার কথা হচ্ছে আমি এত বড় সমস্যাটাকে আরো সংক্ষেপে কি করতে পারবো, আমাকে আরো সংক্ষেপে করতে হবে। এই জায়গায় তুমি মনে রাখবে যদি শূন্য না থাকে তাহলে যে 6টা সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করতে গেলে একটা সূত্র আছে, 222কে গুণ করে দাও এই অঙ্কগুলোর সমষ্টি দ্বারা, কত হচ্ছে 1 যোগ 3 যোগ 2, তাহলে 3 আর 1 4 আর 2 6, তাহলে কত হচ্ছে 2 2 2 ইন্টু 6, তাহলে 6 দুগুণি 12-র 2 হাতে 1, 6 দুগুণি 12 আর 1 13, 6 দুগুণি 12 আর 1 13। দেখো তো আমার এক লাইনে বা 2 লাইনে এই উত্তরটা আসলো কিনা। কয়টা সংখ্যা গঠিত হতে পারে তাদেরকে বসাও, বসিয়ে তাদের যোগ করো, করতে গিয়ে একটা মনে থাকলো না, 5টা হয়ে গেল, যোগফলটা ভুল হয়ে গেল, সেই ভুল উত্তরটা এ অপশনে থেকে গেল। পরীক্ষার হলে এই অপশনটাকে গোল করে দিলে, গোল করার পরে বাড়ি এসে দেখলে মা এটা তো ভুল গেছে। সেটা কেন করব? আমার কাছে সূত্র আছে। এবার তুমি দেখো নিজে নিজে মিলিয়ে দেখবে, আমি যেটা বলছি সেটা তুমি নিজে নিজে মিলিয়ে দেখবে। 757 দাগেরটা দেখবো, 757 দাগেরটা আমি সংক্ষিপ্ত নিয়মে করব, তুমি বড় নিয়মে করে মিলিয়ে নেবে আমার সাথে। বলছি 1 4 6, 1 4 আর 6 এই অঙ্কগুলি দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে 222 ইন্টু 1 যোগ 4 যোগ 6, তাহলে 2 2 2 ইন্টু 1 আর 6 10 11, তাহলে 11 দুগুণি 22 22, 11 দুগুণি 22, 2 4 4 2। দেখা যাক কোন অপশনে এটা আছে,
2442 এটা ডি অপশনে পাচ্ছি। এবার তুমি নিজে নিজে পরখ করে নাও না, আমার এই সূত্রটাকে আমি যে গঠন করেছি এই সূত্র অনুযায়ী অল্প সময়ের মধ্যে তোমার 3 লাইনে উত্তর হয়ে গেল। তুমি বললে না আমি এটাকে প্রমাণ করে নেব, তাহলে 1 4 6 1 6 4, তারপরে কত করব 6 1 4 6 4 1, তারপরে করব এখানে 4 1 6 4 6 1, 6টা সংখ্যা গঠিত হবে, তাদেরকে যোগ করো। যোগ করে দেখো তো তুমি এইখানে এই উত্তরটাকে পাওয়া যায় কিনা। যদি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আর এটাও জানাও যে এইভাবে তুমি করবে নাকি এইভাবে করবে। তুমি যেভাবে করবে সেইভাবে করার কারণটাও আমাকে বলবে যে আমি এইভাবে করব স্যার, অথবা স্যার আমি এইভাবে করব, কেন করবে সেই কারণটা আমাকে জানাবে। যাব পরবর্তী যে টাইপটা রয়েছে। এবার দেখব ওই 3টে অঙ্কের মধ্যে কোনো একটা অঙ্ক যদি 0 থেকে যায় তাহলে তার সমাধান কিভাবে করব। একদম সহজ, একই রকম, কোনো অসুবিধা নেই। যে 761 দাগেটা দেখো, 761 দাগে কি আছে 5 2 0, এই 3টেকে বসালাম। আবার 5 কে বাম পাশে বসাও, 5 0 2, বেশ খুবই ভালো কথা। 2 কে বাম পাশে নিয়ে আসো, 2 এখানে থাকলো, তাহলে 5 0 2 0 5, আর 0 কে বাম পাশে নিয়ে আসো, 0, তারপরে 5 আর 2 0 2 আর 5, কটা হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এক্ষেত্রেও কিন্তু সেই 6টা সংখ্যা গঠিত হচ্ছে, কোন রকম কোনো পার্থক্য আমি পেলাম না। কিন্তু যারা একটু সতর্কতার সাথে ক্লাস করছো তারা অলরেডি চিৎকার করতে শুরু করেছো, স্যার ভুল করেছেন ভুল করেছেন ভুল করেছেন। কোথায় ভুল করেছি, এত চেঁচালে হবে? স্যার কখনো ভুল করে নাকি? হ্যাঁ, এইখানে আমাদের একটু চিন্তা করতে হবে। কি চিন্তাটা হচ্ছে, তোমাকে বলা হয়েছে 3 অঙ্কের সংখ্যা গঠন করো। হ্যাঁ, 3 অঙ্কের সংখ্যা 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 3 অঙ্কের সংখ্যা। কোথায় ভুল? ভুলটা এই যে শেষের দিকে এসে করেছি। 0কে বাম পাশে রাখলে তার কোনো মূল্য থাকে না, তাহলে কয় অঙ্কের সংখ্যা হয়ে গেল? 2 অঙ্কের না? এগুলোর কোনো মূল্য নেই, 2 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে না। তাহলে কয়টা হলো? 6টা হয়নি, 4টে হয়েছে। তাহলে 3টে অঙ্কের মধ্যে একটা অঙ্ক যদি 0 থাকে তাহলে আমরা 4টে সংখ্যা পাবো, 3 অঙ্ক বিশিষ্ট। মনে থাকবে? এবার এদের সমষ্টি নির্ণয় করব। সমষ্টিতে এবার কোনো ব্যাপার না, 5 আর 2 7, 5 আর 2 7, 5 আর 5 10 আর 4 14, এই তো সমষ্টি হয়ে গেল। এবার বিষয় হচ্ছে আমি এই সমষ্টিটা করব কেন, এর করতে গিয়ে সময় নষ্ট কেন করব? আরো কম সময়ের মধ্যে আমাকে করতে হবে। একটা সূত্র আছে, সূত্রটা কি? এবার আমাদের চলে আসতে হবে সূত্রতে। সূত্র হচ্ছে 211 গুণ সমষ্টি কাদের? অঙ্কগুলোর সমষ্টি। কি করে করব? 211 গুণ এখানে যে কটা আছে 5 যোগ 2 যোগ 0, তাহলে 211 গুণ 7, তাহলে 7 অক্ষে 7, 7 অক্ষে 7, 7 দুগুণে 14, এই যে 1447 ডি অপশনে আমরা পাচ্ছি, আমাদের বইয়ের ডি অপশনে পাচ্ছি। এটাও কিন্তু তাই। তাহলে এটা তো এখানে পেলাম আমরা, সূত্র ধরে করলে আমার কত কম পরিশ্রমে হয়ে যাচ্ছে। আমি এখানে যদি যোগ করতে গিয়ে ভুল করে ফেলতাম, তাহলে আমরা দেখলাম 3টে অঙ্কের মধ্যে একটা 0 থাকলে কি করতে হলো। এবার 2টো 0 থাকলে কি করব? সূত্র দুটো মনে আছে তো? যদি 0 না থাকে তাহলে 222কে গুণ করে দেব এই অঙ্কগুলো সমষ্টি দিয়ে, যদি 0 থাকে তাহলে 211কে গুণ করে দেব ওই অঙ্কগুলো সমষ্টি দিয়ে। এবার যদি 2টো 0 থাকে তাহলে কি করব? মনে করো 7 আর 2টো 0, তাহলে কি হয়? 3 অঙ্ক বিশিষ্ট এই একটা সংখ্যায় গঠিত হয়, ওদের সমষ্টি টমষ্টি আর করার দরকার হয় না। যাব আমরা পরবর্তী টাইপে। এইবার 762 দাগের সমস্যা একটা বিশেষ সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। অনেক কিছু জানার আছে এই সমস্যাটি থেকে,
অঙ্কটি পড়ছি, ভালো করে শুনবে, বুঝবে। দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল দিয়ে সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল হয় 3। এরকম সংখ্যা কোনটা আছে? অনেকগুলি থাকতে পারে, তার সঙ্গে আর একটা কন্ডিশন দেওয়া থাকতে হবে। সেটা কি? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 18 বেড়ে যায়, অথবা ওই সংখ্যার সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অর্থাৎ দুই অঙ্কের একটা সংখ্যা, তাদের অঙ্কদ্বয়কে স্থান বিনিময় করাতে হবে। আগে অঙ্কটা বুঝে নিই ভালো করে। এখানে মনে করো দুই অঙ্কের সংখ্যা হচ্ছে 24, এর সাথে 18 যোগ করতে হবে। যোগ করতে 24 না, আমি অন্য একটা ধরি এখন আপাতত, এখানে 35 ধরলাম। এবার এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এইটা হয়। এবার এই 35-এর থেকে এইটা বৃদ্ধি পাচ্ছে, এটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে বেড়ে যাচ্ছে 18, অথবা 18 যোগ করা হচ্ছে। 35-এর সাথে 18 যোগ করলাম, যোগ করে স্থান বিনিময় করলো। এবার 18 যোগ করলে স্থান বিনিময় করে কখনো, 9 যোগ করলে কখনো করে। কত যোগ করলে স্থান বিনিময় করে বা কত বিয়োগ করলে স্থান বিনিময় করে, এই বিষয়ে একটা ছোট্ট ধারণা রেখে দাও, একদম গল্পের আকারে। পরবর্তীতে এই বিষয়ের উপরে আরো আলোচনা করা হবে, আপাতত একটা ধারণা রেখে দেওয়ার জন্য। দেখো, যখন দশকের অঙ্ক, একক আর দশক, দশকের অঙ্কটা যখন ছোট আর এককের অঙ্কটা যখন বড়, তখন কি হচ্ছে? স্থান বিনিময় করলে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আর যখন দশকের অঙ্কটা বড়, এককের অঙ্কটা ছোট, তখন স্থান বিনিময় করলে কমে যাচ্ছে। এইটা কি হচ্ছে? এটা বৃদ্ধি পাচ্ছে, আর এটাতে কি হচ্ছে? এটাতে কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে দশকের অঙ্ক আর এককের অঙ্ক, এটা বড় এটা ছোট হলে কি হয়? এদের উল্টে দিলে তখন এরা কমে যায়, আবার এটাকে উল্টে দিলে এটা তখন বেড়ে যায়। এবার এই যে বেড়ে যাচ্ছে আর কমে যাচ্ছে, দুটো প্রক্রিয়াই হবে। যদি এককের অঙ্ক ছোট, দশকের অঙ্ক বড় হয়, ওদের পাল্টে দিলে কি হবে? এটা বড় এটা ছোট থাকলে পাল্টে দিলে এটা হয়ে যাবে বড়, এটা হয়ে ছোট হয়ে যাবে, তার মানে বেড়ে যাবে। এবার কত করে বাড়বে? দেখো, এদের মাঝখানে ডিফারেন্স কত? 3 আর 4, 4 আর 3। এই 4 আর 3 এর ডিফারেন্স কত? 1। যদি এরকম একের ডিফারেন্স হয়, একের ডিফারেন্স হয়, তাহলে 9 বাড়বে অথবা 9 কমবে। এই যে বৃদ্ধি, আমি এখানে লিখেছি সূত্র, 9 যদি বৃদ্ধি পায় বা 9 যদি হ্রাস পায়, তাহলে একক আর দশকের মধ্যে পার্থক্য থাকে একের। একের পার্থক্য থাকলে 9 বাড়বে, না হলে 9 কমবে। এবার যদি 2 এর হয়, তাহলে কি হবে? 18 বাড়বে, না হলে 18 কমবে। তুমি দেখো হিসাব করে, এখানে যদি তুমি এখানে 35 করতে, তাহলে এখানে হয়ে যেত উল্টে দিলে 53। তাহলে 35-এর সাথে 18 যোগ করলে 53 হয়, অথবা 53-কে উল্টে দিলে যে 35 পাবো, 18 হ্রাস পাচ্ছে। তাহলে এখানে 18 বৃদ্ধি, এখানে 18 হ্রাস। যদি 3-এর পার্থক্য হয়, ধরো এখানে 4 আর এখানে 7, পার্থক্য কত? এদের 3-এর পার্থক্য। তাহলে দেখো, এখানে 27 বাড়বে, আর এটা করলে 27 কমবে। তাহলে একক আর দশকের অঙ্কের মধ্যে পার্থক্য যত হয়, 9-এর সাথে তত গুণ করলে বাড়ে, কমে। তাহলে একের পার্থক্য থাকলে হয় 9 বাড়বে, নাহলে 9 কমবে। কখন বাড়বে? যখন এটা ছোট এটা বড়, এদের উল্টে দিলে বেড়ে গেল। যখন এটা বড় এটা ছোট, এদের উল্টে দিলে এটা কমে গেল। মজাদার অঙ্ক, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে এটাকে উল্টে দিলে এটা পাচ্ছি 9 বাড়বে, এটাকে উল্টে দিলে এটা পাচ্ছি 9 কমবে। কেন? এদের মাঝখানে পার্থক্য কত? 34 আর 4 আর 3। 34-এ কত হচ্ছে? 4 আর 3 হচ্ছে, বা 43-এ কত হচ্ছে? 4 আর 3 হচ্ছে। একের পার্থক্য হলে হয় 9 বাড়বে, নাহলে 9 কমবে। 2-এর পার্থক্য যদি হয় 53 বা 35, 3 আর 5, এদের পার্থক্য কত? 2। তাহলে এদের মধ্যে বৃদ্ধিটা কত হবে? এদের মধ্যে 18-র বৃদ্ধি হবে। এদিকে 47, 4 আর 7, এই অঙ্ক দুটোর পার্থক্য কত? 3। তাহলে এরা হয় 27 বাড়বে, নাহলে 27 কমবে। তাহলে এই যে জায়গাটা আমরা দেখে নিলাম, এইবার আমাদের অঙ্কটাতে যেতে হবে। এই বিষয়ে আমি পরবর্তীতে আরো একটা ক্লাসে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব, আজকে জাস্ট একটু বুঝিয়ে দিলাম, মনে রাখার চেষ্টা করবে। বলছে, একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল দিয়ে সংখ্যাটিকে ভাগ করলে 3 পাওয়া যায়। ওই জায়গাটায় পরে যাব, আমরা আগে এই জায়গাটায় আসি। এইখানটায় কি আছে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 18 বেড়ে যায়। এই দেখো, 18 বৃদ্ধি যদি হয়,
এখান থেকে আমরা কি জানতে পারবো, যদি 18 বাড়ে তাহলে একক আর দশক এদের মধ্যে পার্থক্য কত হবে, এদের মধ্যে একক আর দশকের মধ্যে 2 এর পার্থক্য হবে। এবার 18 বেড়ে যায়, স্থান বিনিময় করলে যদি 18 বেড়ে যায় তাহলে এটা ছোট আর পরেরটা হবে বড়। তাহলে এখানে ছোটটা কত হতে পারে, 1 আর 3 হতে পারে। 1 আর 3 হলে কি হচ্ছে, পার্থক্য কত হচ্ছে, দুটোর মধ্যে 2, এদের পার্থক্য 2 হচ্ছে। তাহলে 2 হলে এদেরকে উল্টে দিলে কি হয়, 31 হয়। এবার কিন্তু 18 বৃদ্ধি পেল। দেখো, দশকের অঙ্কটা ছোট থাকতে হবে আর এককের অঙ্কটা বড় থাকতে হবে, তবেই উল্টে দিলে বৃদ্ধি পাবে। 18 বৃদ্ধি পাচ্ছে। যদি 18 হ্রাস পাওয়ার কথা বলা হতো তাহলে কত লিখতাম? আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, যদি বলা হতো এই অঙ্কটায় যে অঙ্কদয় স্থান বিনিময় করলে 18 কমে যায়, তাহলে সংখ্যাটি কত হতো? তাহলে সংখ্যাটি হতো 3 এই পাশে থাকতো, 1 এই পাশে থাকতো। কিন্তু আমার যখন বেড়ে যায় বলেছে, তাহলে আমি দশকের অঙ্কটাকে ছোট রাখবো। এই একটাই কি পাওয়া যাবে? এই একটা সংখ্যাই পাওয়া যাবে এরকম 18 বৃদ্ধি পেলে? না, আরো পাওয়া যাবে। আরো কি পাবো, 2 4 পাবো, 3 5 পাবো, 4 6 পাবো, 5 7 পাবো, 6 8 পাবো, 7 9 পাবো। এতগুলো সংখ্যা পাবো যাদের কি হচ্ছে, অঙ্কদয় স্থান বিনিময় করলে 18 করে বৃদ্ধি পাবে। 18 করে বৃদ্ধি পেতে পারে এইরকম 2 অঙ্কের সংখ্যা এই কটা আছে, 1 2 3 4 5 6 7টা, এই 7টা আছে। কি করে পেলাম? 18 যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে একক আর দশকের মাঝখানে পার্থক্য হচ্ছে 2। একক আর দশকের মাঝখানে পার্থক্য 2, এইরকম সংখ্যা আমরা এই কটা পেলাম। যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে দশকের অঙ্কটাকে ছোট রাখবো, এককের অঙ্কটাকে বড় রাখবো। এদের উল্টে দিলে তবেই বৃদ্ধি পাবে। এবার এইগুলোর মধ্যে থেকে আরেকটা কন্ডিশন, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল দিয়ে সংখ্যাটিকে ভাগ করলে 3 পাওয়া যাবে। তাহলে এই যে অঙ্কদ্বয় কত, 1 আর 3, 1 আর 3 এর গুণফল 3, এই 3 দিয়ে কি 13 কে ভাগ করলে 3 হয়? হয় না। 2 আর 4, 4 দুগুণে 8, 8 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়? 3 8 24। এইবার পেয়ে গেছি আমি আমার সঠিক উত্তরে পৌঁছে গেছি। এখানে একক আর দশকের এদের গুণ করলে 8 হয়, অঙ্কদ্বয়ের গুণফল দিয়ে সংখ্যাটাকে ভাগ করলে 3 পাচ্ছি, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 24। তাহলে 762 দাগে যে সমস্যাটি পেলাম তার উত্তর হচ্ছে 24। এবার যদি এখানে এটা বলা হতো অঙ্কটা সব ঠিক আছে, স্থান বিনিময় করলে 18 কমে যায়, এই কথাটা যদি লেখা থাকতো, তাহলে এক্ষেত্রে আমার সমস্যার সমাধানটা কি হতো? দেখো, যখন কমে যায় তখন একক আর দশকেরটা হতে হবে ছোট আর এককেরটা হতে হবে, ওই দশকেরটা হতে হবে বড় আর এককেরটা ছোট। তাহলে এখানে কত হতে পারতো? এইটা হতে পারতো, অথবা এইটা হতে পারতো, অথবা এইটা হতে পারতো, অথবা এইটা হতে পার্থক্য কত? 18 পার্থক্য বললে তাহলে এটা হবে না। 18 পার্থক্য বললে হবে 1 3 2 4 আর 3 5 4 6 5 7 6 8 7 9, এই কটা। এই ক্ষেত্রে দেখো অঙ্ক দুটোকে স্থান বিনিময় করো, দেখো 18 করে কমে যাবে, কারণ এইটা বড় সংখ্যা, স্থান বিনিময় করলে এটা এখানে আসবে, এটা এখানে যাবে, সংখ্যাটা কমে যাবে। কত কমবে? 18। এবার এদের অঙ্কদ্বয় যেটা রয়েছে, অঙ্কদ্বয় দিয়ে যদি ভাগ করো তুমি, এখানে অঙ্কদ্বয়ের গুণফল 3, এখানে 4 দুগুণে 8, এখানে 3 5 15, এখানে 4 6 24, এখানে 5 7 35, এখানে 6 8 48, এখানে 7 9 63। এইবার এই অঙ্কদ্বয়ের গুণফল দিয়ে সংখ্যাটাকে ভাগ করলে 3, এটা এই কন্ডিশনটা কখনোই আসবে না। সেক্ষেত্রে আমাকে ওইখানে অঙ্কটাকে চেঞ্জ করতে হতো। অঙ্ক গঠন করার নিয়ম হচ্ছে কি, এইভাবে তোমাকে আগে তৈরি করে তারপরে অঙ্ক গঠন করতে হয়। আমাদের 100 স্যাম্পল পেপারস বইটা আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা লিখেছে, তারা কিন্তু এতটাই পরিশ্রম করতো যে এখানে অঙ্কটায় কত গুণ বাড়বে বা কত গুণ কমবে, কি করতে হবে, সেগুলো কিন্তু অঙ্ক কষে কষে তাদেরকে তৈরি করতে হতো। এখন তো আমরা নতুন একটা অঙ্ক গঠন করছি, আমি এখন তোমাদের সামনে অঙ্ক গঠন করছি। তাহলে 18 কমে যাওয়ার শর্ত হচ্ছে এই কটা সংখ্যা হতে পারে। এবার এখানে 31কে 3 দিয়ে ভাগ করা যায় না, 42কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 5 8 40 যাচ্ছে না, 53 কেও যাচ্ছে না, 64 কেও যাচ্ছে না, 35 কেও যাচ্ছে না, 86 কে
আর 40 40 80 যাচ্ছে না কোনোটা, এক্ষেত্রে তখন ভাগ করা যাচ্ছে না। সংখ্যাটিকে ভাগ করলে আমি এইটা বলতে পারি যে 6 আটা 5 আটা 40, 5 আটা 40 পয়েন্ট, 8 দুগুণী 16, 4 5 আটা 40, 5.25 হবে, 5.25 এরকম যদি বলা থাকতো তাহলে আমি বলতে পারতাম এই সংখ্যাটা, সেই সংখ্যাটা কত 42 হতো। যাই হোক, এরকম অঙ্ক আমরা 762 থেকে যেটা পেলাম, এরকম অঙ্ক তুমি যদি গঠন করতে পারো এই 18কে কমিয়ে দিয়ে এবং বাড়িয়ে দিয়ে, তাহলে তুমি সেরকম 5টা অঙ্ক গঠন করো, গঠন করে নিজে নিজে তার সমাধান করো, তাহলে তোমার দক্ষতা এই বিষয়ের উপর অনেক গুণ বেড়ে যাবে। এই অঙ্কটা যদি তোমার বুঝতে প্রবলেম হয় বা হালকা হালকা বুঝেছো, পরে দেখা যাবে বা এই চ্যাপ্টার চলে গেলাম এই অঙ্কটা আর করলাম না, তাহলে কিন্তু তুমি এই বিষয়টা ভালো শিখতে পারলে না। তুমি এরকম নিজে অঙ্ক গঠন করো 5টা থেকে 10টা, তারপরে তুমি এই অঙ্কটা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে। পরবর্তী জীবনে তুমি যদি অন্য কোনো পরীক্ষাতেও এই অঙ্ক পাও, তাহলে তোমার কিন্তু সলভ করতে গিয়ে সেদিন কোনো কষ্ট হবে না। 763, 64, 65 এই 3টে অঙ্কের যে টাইপ, এই টাইপটা নিয়ে আমরা এবার আলোচনা করব। আমি বইয়ের দাগ নম্বরে এখনই যাচ্ছি না। আমি বলতে চাইছি যে n একটি যুগ্ম সংখ্যা, p একটি অযুগ্ম সংখ্যা। এরকম একটা যুগ্ম আর একটা অযুগ্ম সংখ্যা হলে n - p সমান সমান যে উত্তরটা আসবে, এখানে n একটি যুগ্ম, কোন যুগ্ম সংখ্যাটা 5 না 7 না 9 তো জানি না, তাহলে n - p করলে কোন ধরনের সংখ্যা আসবে, এখানে ধরনটা কি হবে, সবকটার ক্ষেত্রে ধরনটা কি হবে এটা আমাদের জানতে হবে। তো এবার এক্ষেত্রে এইগুলোর উত্তর করতে গেলে আমাদের সংক্ষেপে ছোট ছোট সংখ্যা দিয়ে উদাহরণ করে নিতে হয় নিজে নিজে। তাহলে n একটা যুগ্ম সংখ্যা যদি হয়, তাহলে আমি ধরে নিলাম 8, আর p হচ্ছে অযুগ্ম, -5 করে নিলাম, 8-এর থেকে 5 বিয়োগ করলে 3 হয়। আর একটা যে কোনো আরেকটা দিতে হবে, 6 - 1 = 5 হলো। আর একটা করে নেব যে 10 - 5 করে নেব, 5 হবে। দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু অযুগ্ম আসছে, তাহলে এর ধরনটা কি হবে, এর ধরনটা অযুগ্মই কিন্তু হতে থাকবে। আবার n + p যদি হয়, তাহলে এই 4 + 3 = 7, 4 + 5 = 9, আবার এখানে 8 + 7 = 15। এক্ষেত্রেও কিন্তু অযুগ্ম ধরনটা আসবে। ছোট ছোট উদাহরণ সহযোগে তোমাকে এই জায়গাটা বুঝে নিতে হবে। তাহলে n একটা যুগ্ম আর p একটা অযুগ্ম সংখ্যা যদি হয়, তাহলে n - p = অযুগ্ম হবে, n + p = অযুগ্ম হবে। এবার এদের গুণফলটা কি হবে দেখি। একটা যুগ্ম সংখ্যা 6 আর একটা অযুগ্ম সংখ্যা 3, তাহলে 3 × 6 = 18, আবার 4 5, 4 × 5 = 20, আবার 10 আর এদিকে 11, সব ক্ষেত্রেই কিন্তু যুগ্ম হচ্ছে। এক্ষেত্রে তাহলে কি হবে, যুগ্ম হবে, যুগ্ম হবে গুণফলটা। 3 আর 2 যুগ্ম হয়ে যাবে, 3 দুগুণী 6। ভাগফল ভাগ করতে গেলে আমাকে একটু বড়ই করতে হবে। ধরো এখানে 20 করলাম, তাকে ভাগ করব 3 দিয়ে, অথবা 5 দিয়ে ভাগ করব, 3 দিয়ে তো যায় না, 5 দিয়ে করব, 4 × 5 = 20। আবার এখানে যদি আমি 60 করি যুগ্ম সংখ্যা, তাকে অযুগ্ম সংখ্যা 5 × 12 = 60, 5 দিয়ে ভাগ করলে 12 হলো। তাহলে অযুগ্ম সংখ্যার জোড়ায় জোড়ায় গুণিতকগুলি হচ্ছে যুগ্ম সংখ্যা হয়। যেমন 3-এর ক্ষেত্রে যদি বলি, 3 দুগুণী 6, 3 × 5 = 15, এই যে এইরকম দেখো 3 × 6 = 18 হচ্ছে। তাহলে যুগ্ম সংখ্যাকে অযুগ্ম সংখ্যাতে ভাগ করলে সেটা কিন্তু যুগ্ম সংখ্যা আসে। এবার আমার সংখ্যা দুটো পাল্টে দিতে পারে, এটা বুঝে গেলাম। এই 4টে কি কি হবে, এইগুলোর জন্য আলাদা করে অঙ্ক তোমাকে মনে রাখার দরকার নেই। পরীক্ষার হলে এরকম অঙ্ক যাই আসুক না কেন, তুমি পরখ করে দেখে নেবে। এবার বলা হলো n হচ্ছে যুগ্ম, n = অযুগ্ম বলা হলো, n অযুগ্ম এবং p ও কিন্তু অযুগ্ম, দুটোই অযুগ্ম যদি হয় তাহলে তাদের সমষ্টি অন্তর। তাহলে এখানে 7 - 5 = 2, আবার এখানে 9 - 3 = 6, তাহলে
এদের বিয়োগফল কিন্তু সবসময় যুগ্ম আসে। এটা তুমি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি বারবার বলছি, এখানে এই যুগ্ম অযুগ্ম নিয়ে যে কোনো সমস্যা হোক না কেন কি হবে, এটা তুমি যদি মুখস্থ করো তাহলে তুমি হয়ে যাবে বোকা। কারণ মুখস্থ করবে, দুদিন পরে ভুলে যাবে, মুখস্থ করবে, দুদিন পরে ভুলে যাবে। যে অঙ্কটা আসবে সেটাকে তুমি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝে নেবে। তাহলে এবার বইয়ে যাব। বইয়ে কত 775 দাগেরটা দেখি। এন একটি যুগ্ম সংখ্যা, পি একটি অযুগ্ম সংখ্যা। তাহলে এন ইন্টু পি সমান সমান কি? একটি ড্যাশ সংখ্যা। তাহলে এন ইন্টু পি যুগ্ম অযুগ্ম বলেছে, তাহলে যুগ্ম সংখ্যা। এরকম তোমাকে যা প্রশ্ন করবে তুমি মিলিয়ে নেবে। এখানে আমি এখানে মিলিয়ে করে নিয়েছি, এভাবে করে নিতে হবে। তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে কোনো ভুল হবে না। তুমি 3টে করে করেছি তো আমি, তুমি আরো কনফার্মেশনের জন্য আরো একটা করে নিতে পারতে। এখানে দেখো আমি 3টের জায়গায় আরো একটা করছি। এটা যুগ্ম সংখ্যা যদি হয় 8 ধরলাম, অযুগ্ম সংখ্যা 5, তাহলে 5 এটা 40, সেটাও কিন্তু সেই যুগ্ম সংখ্যায় আসছে। অর্থাৎ সিদ্ধান্তে তখন তুমি পৌঁছে গেলে যে হ্যাঁ এটা যুগ্ম সংখ্যাই হবে। দেখবো পরবর্তী টাইপের সমস্যাগুলি। দেখবো আমরা 766 থেকে 768 পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে। এখানে কি? একটি সংখ্যা থেকে আর একটা সংখ্যা বড়, যত বড় সে আর একটা সংখ্যা থেকে তত ছোট। তাহলে সংখ্যাটি কত নির্ণয় করতে বলবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা। পরীক্ষায় আমরা আসতে দেখেছি অনেকবার, আরো কয়েকবার আসতে পারে। দেখো, একটা সংখ্যা 700 থেকে যত বড় 800 থেকে তত ছোট। এটা হচ্ছে 766 দাগের সমস্যা। একটি সংখ্যা 700 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো দেখো, সংখ্যাটি 700 থেকে যত বড় 800 থেকে তত ছোট, অর্থাৎ এই দুটোর মিডিলে। এদের মিডিলে বলতে এদের মাঝখানের গ্যাপ কত? 100, মাঝখানের গ্যাপ 100। তাহলে এর থেকে 50 ঘর যেতে হবে, আর এর থেকে 50 ঘর আগে থাকবে। তাহলে সংখ্যাটি হচ্ছে 750। তাহলে এই অঙ্কটাকে আমরা দুই রকম ভাবে করতে পারি। এদের মাঝখানের গ্যাপ কত? 800 মাইনাস 700 সমান সমান 100, তার অর্ধেক হবে সংখ্যাটি। তাহলে তার অর্ধেক কত? অর্ধেক করলে হয় 50। তাহলে 700-র সাথে 50 যোগ করে দিলেও 750 পাবো, অথবা 800 থেকে 50 বিয়োগ করে দিলেও আমি 750 পাবো। কিন্তু এই দুটোতে আমি কোনোটাই করব না। এটার অর্থটা হচ্ছে বোঝার জন্য বললাম। এবার দেখো, এই দুটো সংখ্যার মিডিলে যে থাকে সে হয় ওদের গড়। তাহলে তুমি কি করবে? সংখ্যাটি, এই যে সংখ্যাটি কত, সেখানে তুমি কি করে দেবে? 700 যোগ 800 ভাগ 2 তোমার সমান সমান 1500 ভাগ 2 সমান সমান 750। হলো? মজাদার অঙ্ক না? এবার বলা হলো একটি সংখ্যা 100 থেকে যত বড় 110 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে 100 থেকে যত বড় 110 থেকে তত ছোট ভাগ 2, তাহলে 10 কত হচ্ছে? 210 ভাগ 2 সমান সমান 105। দেখি, 100 থেকে 105 আর 110, তাহলে কি হচ্ছে? 5 ঘর আগে 5 ঘর পরে। হ্যাঁ, মিলে যাচ্ছে। তাহলে আমরা এই ধরনের সমস্যা পেলে কি করব? এটার থেকে যত বড় ওটার থেকে তত ছোট, তাহলে প্রথম আর শেষটার গড় করে দেব। পারবে তো? এবার এ ধরনের সমস্যা কিন্তু পরীক্ষায় আসবে, আমি বলে দিচ্ছি আবারও। চলে যাব পরবর্তী টাইপে। দেখবো এবার 769 থেকে 774 দাগে যে সমস্যাগুলি রয়েছে, অনেকগুলি সংখ্যাকে গুণ করতে বলেছে। এবার গুণ করা তো কোনো ব্যাপার না। 769 দাগে রয়েছে প্রথম 10টি সংখ্যার গুণফল কত। কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ো, গুণফল কত সেটা বলেনি, গুণফলটার এককের অঙ্কটা। একই তো ব্যাপার, গুণফলটার এককের অঙ্ক জানতে গেলে তো গুণফলটাকে জানতে হবে। তাহলে প্রথম 10টা সংখ্যার গুণফল নির্ণয় করব, তারপরে তার এককের অঙ্কটা কত আমি বলে দিতে পারবো। একদম সহজ। তাহলে এখানে গুণ করতে করতে যাও। 2 অক্ষে 2, 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, 6 এর সাথে 4 গুণ করলে 4 ছক 24, 24 এর সাথে 5 গুণ করলে কত হয়? 120। এবার 120-র সাথে 6 গুণ করলে, এইবারই তো বড় হয়ে যাচ্ছে, এই তো মুশকিল হয়ে গেল।
অথবা এইটা নাই একরকম হলো, এই যে 774 দাগে এটার সাথে এইটা গুণ করব, করে যা হবে তার সাথে এইটা গুণ করবো, ওরে বাবা তার সাথে যা হবে তার সাথে এটা গুণ করবো, না না, এত বড় অঙ্ক পরীক্ষার হলে আমি 1 মিনিট 2 মিনিটের মধ্যে পারবো না। তাহলে কি গুণফলটা নির্ণয় করার কোনো প্রয়োজনই নেই? তাহলে আমার এককের অঙ্ক চেয়েছে, তাহলে গুণফলটা না করলে আমি কি করে এককের অঙ্ক বের করব? এটাও তো একটা সমস্যা, তাই তো? গুণফলটা তো আগে করে নিতে হবে, গুণ করে তারপরে তো সেই গুণফলের এককের অঙ্কটা দেখব, দেখি অন্য কোনো ভাবে করা যায় কিনা। তো দেখো এই জায়গাটায় লক্ষ্য করো একটু ভালো করে, যে এই জায়গাটায় লক্ষ্য করি, এই অঙ্কটাকে আগে করি পরে এটাই আসছি। এখানে দেখো এইটা আর এইটা গুণ করলে কত হয়? 3 তিরিককে 9, 3 6 18, এখানে বাম পাশে যাই থাক না কেন এককের অঙ্কটা কিন্তু 9 হবে। পরবর্তীতে যখন এইটার সাথে এইটা গুণ করব তখন কিন্তু এই এককের অঙ্কের সাথে এই এককের অঙ্কটা গুণ আকারে আসবে। আমি এখানে শূন্যটা ধরলাম না, আমি এখানে 2 ধরলাম, এটাই শূন্য ধরলাম। তাহলে এই গুণফলটা যাই হোক না কেন, অত বড় গুণফলটা আমার লাগবে না, আমার দরকার এর এককের অঙ্কের সাথে এর এককের অঙ্ক গুণ করে পরবর্তী গুণফলের এককের অঙ্ক কিন্তু এই দুটোর গুণফল করলে যা হয় সেই এককের অঙ্কটা আসে। তাহলে এখানে 9 পেলাম, এখানে 2 পেলাম, তাহলে 9 দুগুণে 18, এই এককের অঙ্কটা 8 হচ্ছে। পরবর্তীতে কিন্তু এই এককের অঙ্কের সাথে এটা গুণ হবে, অর্থাৎ এককের অঙ্ক কিন্তু সেই এই এককের অঙ্কটাতেই হয়। তাহলে বাম পাশে আরো গুণ করলে যত বড় হয় তাদের আমার দরকার নেই, এই তখন শূন্য হবে, এর পাশের গুলো জানার দরকার নেই। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমার নিয়ম কি? প্রতিটা সংখ্যার এককের সাথে আরেকটার একক গুণ করে যা হবে তার এককের অঙ্কটা কত, এটা মাথায় রাখবে। তাহলে 2 অক্ষে 2, এককের অঙ্ক 2, 2 গুণ 3 সমান সমান 6, এককের অঙ্কই 6, 6 এর সাথে গুণ 4 করব, 4 ছক 24, এককের অঙ্ক 4, তার সাথে গুণ করব 5, 4 5 20, এককের অঙ্ক 0, এই শূন্যর সাথে 6 গুণ করব, এককের অঙ্ক 0। একবার যদি 0 হয় পরবর্তীতে সবই কিন্তু 0 হতে হতে যায়। তাহলে আমাকে এইবার এই অঙ্কটা আমি বাম পাশের থেকে না করে আমি যদি ডান পাশের থেকে করতে করতে আসতাম 9 0 0, তারপরে আর এইগুলো কোনোটাই করার দরকার ছিল না, ছিল কি? ছিল না। এবার আমাকে আর একটা অঙ্ক করতে দেওয়া হলো যে 752 ইন্টু 205 ইন্টু 36778, এই বড় গুণ অঙ্কের এককের অঙ্কটা কত নির্ণয় করো। তাহলে আমি 5 আর 2, 5 দুগুণে 10, এককের অঙ্ক 0, তার সাথে 8 গুণ করতে হবে, অর্থাৎ আমার আর গুণ করার দরকার নেই, আমি জানি যে এককের অঙ্ক একবার 0 এসে গেলে পরবর্তীতে এককের অঙ্ক 0 হতে হতেই এগোবে। এবার পরবর্তীতে আর একটা অঙ্ক আসলো যে প্রথম 10টি যুগ্ম সংখ্যার গুণফলের এককের অঙ্ক কত? 2 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ 10, প্রথম 10টি যুগ্ম সংখ্যা, তার মধ্যে 10 তো আছে, গুণ 12, 10 যদি থাকে এককের অঙ্ক 0 একবার পেয়ে গেছি, 0 হতে হতে যাবে, 0 হতে হতে যাবে। এবার যদি বলা হয় প্রথম 10টি অযুগ্ম সংখ্যা, 1 3 5 7 9 11 13, এইভাবে পরপর এগোচ্ছে, আমি দেখতে থাকি যে 3 5 15, 5 পেলাম, 5 7 35, 5 পেলাম, 5 9 45, 5 পেলাম, আবার 5 অক্ষে 5 পেলাম, 3 5 15, 5 পেলাম, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে পরপর পরপর করে এগোলে এককের অঙ্ক বারবার 5 আসছে, 5ই আসবে, প্রতিবারই যে তাই হবে তাই না, সব বিজোড় সংখ্যাই 5 হয় এরকম না, এখানে 5 এসে গেছে তাই। এবার বলা হলো প্রথম 10টি মৌলিক সংখ্যার কথা বলা হলো, তাহলে 2 3 5 7 11, তাহলে 5 আর 2 যখন পেয়েছি, 5 দুগুণে 10, এককের অঙ্ক একবার 0 এসে গেছে, অর্থাৎ এককের অঙ্ক যত এগোই না কেন 0ই আসবে। এবার যদি বলা হয় প্রথম 10টি যুগ্ম সংখ্যা, 4 6 8 9 10 12, এই যে 0 যখন একবার পেয়ে গেছি এককের অঙ্ক, তাহলে এবার যতবারই গুণ করব 0ই হতে হতে এগোবে। তাহলে এককের অঙ্ক খুঁজতে বললে যত বড় গুণই বলুক না কেন আমাদের গুণ করার দরকার নেই, এককের অঙ্কগুলোকে পরপর পরপর করে গুণ করে এগোতে হবে, তাহলে আমি উত্তর পেয়ে যাবো। এবার আরেকটা উদাহরণ দেখবো, এক্সাম্পল আরেকটা দেখবো, তাহলে এটাই শেষ। 2 6 4 ইন্টু 2 8 1 ইন্টু 3 5 2 ইন্টু 2 5 5 6, এই যে বড় একটা গুণ অঙ্ক, এক্ষেত্রে আমার কিন্তু 0 আসবে না। দেখো 1 আর 4 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়,
এই এককের অঙ্ক আসছে সব। 8-এর সাথে 6 গুণ করলে 6 8 48 হয়, এককের অঙ্ক 8 আসছে। তাহলে সবসময় যে 0 হবে বা 5 হবে এরকম ব্যাপার না, এরকম পরপর পরপর করে যেতে হবে। যদি মাঝপথে 0 পেয়ে যাও ব্যাস, তাহলে আর করা লাগবে না। তাহলে আমরা 774 পর্যন্ত যে সমস্যাগুলি আছে এবার সেগুলোকে করতে পারবো বলে মনে হচ্ছে, তাই তো? একবার করে দেখো, পারবে। না পারলে আমাকে আবার বলবে। যাব পরবর্তী টাইপে। পরবর্তী টাইপটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা বা 3 অঙ্কের সংখ্যা বা 4 অঙ্কের সংখ্যা, তারা আবার একই অঙ্ক দ্বারা গঠিত, তাদের সমষ্টি নির্ণয় করা। তো প্রথম সমস্যাটি হচ্ছে 775 দাগে একই অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্কের সংখ্যাগুলির সমষ্টি কত? তো একই অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্কের সংখ্যা আছে 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99। এদের যোগ করো, যোগ করে দেখো এইটা পাবে। এ বিষয়ে আমরা আগেও শিখেছি, আবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের। তো 3 অঙ্কের যদি বলে 1 1 1 2 2 2, এভাবে যোগ করে দেখো 4995 পাচ্ছ কিনা দেখো তো, পেয়েছো? পাবে। 4 অঙ্কের যদি বলে এই, এদেরকে যোগ করে পরপর যোগ করে পাবে 49995। তাহলে কি করে পারছি আমি? সূত্র আছে এক্ষেত্রে। সূত্রটা কি? সূত্র হচ্ছে, যদি বলা হয় 2 অঙ্কের সংখ্যা, তাহলে 45-এর মাঝে একটা নয়। 3 অঙ্ক বললে 45-এর মাঝে দুটো নয়। 4 অঙ্ক বললে 45-এর মাঝে 3টে নয়। তাহলে যে কয় অঙ্ক বলবে 45-এর মিডিলে তার থেকে কম, একটা কম 9 বসিয়ে দাও, আর করার কোনো প্রয়োজন নেই। এবার যত অঙ্ক বলে বলো। দেখবো পরবর্তী টাইপের যে সমস্যা রয়েছে সেটা কি আছে, আমরা সরাসরি বই থেকে দেখে নিচ্ছি। যে 780 দাগ, কোন অবস্থানে থাকলে একটি সংখ্যার কোনো একটি অঙ্কের নিজস্ব মান ও স্থানীয় মানের সমষ্টি উহার দ্বিগুণ হয়? অর্থাৎ নিজস্ব মান আর স্থানীয় মান এই দুটো সমান হয়, এই কথাটাই বলতে চেয়েছে 780 দাগে। কোন অবস্থানে থাকলে নিজস্ব মান এবং স্থানীয় মান দুটোই সমান হয়, তাহলে যোগ করলে দ্বিগুণ হয়ে যায়। তাহলে দেখা যাক 78592। এবার দেখো এককের অবস্থানে থাকলে এর নিজস্ব মানও 2 আর মানে স্থানীয় মানও 2, যোগ করলে দেখো 4 হয়, 2 এর দ্বিগুণ হয়। তাহলে নিজস্ব মান স্থানীয় মান সমান এই কথাটা না বলে বলেছে যোগ করলে দ্বিগুণ হয়, বিয়োগ করলে 0 হয়, ওই একই ব্যাপার। দেখি পরবর্তীতে কি আছে। আচ্ছা, এটা বলেনি, এবার পরবর্তীতে চলে গেছে 3 6 0 1 9 অঙ্কগুলির যে কোনো একটিকে একাধিকবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা কত? 2 বার মাত্র ব্যবহার করে, সর্বাধিক 2 বার মাত্র, যে কোনো একটিকে 2 বার ব্যবহার করে তুমি বৃহত্তম সংখ্যা গঠন করবে। 781 দাগের অঙ্কটা দেখো, 781 দাগের যে অঙ্কটা রয়েছে কি কি আছে? 3 6 0 1 9, 3 6 0 1 9, এদেরকে ব্যবহার করে কয় অঙ্কের সংখ্যা গঠন করতে বলেছে? একটাকে 2 বার ব্যবহার করে তুমি বৃহত্তম সংখ্যা। আগে আমার 2 বার ব্যবহার করার দরকার নেই, আমি কি করি 9 6 3 1 0। এবার বৃহত্তম বললে অবশ্যই বৃহত্তমটাকে আমি 2 বার ব্যবহার করব। ক্ষুদ্রতম যদি বলতো তাহলে কি করতাম? 10369, এটা হতো ক্ষুদ্রতম সংখ্যা, একে আমি 2 বার ব্যবহার করতাম ছোটটাকে, এটা হতো। একদম ইজি, এই বিষয়ে আমরা আগে অনেক শিখেছি। 82 দাগে বলছে 95016 অঙ্কগুলি যে কোনো একটিকে সর্বাধিক 2 বার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি কত? ওই একই নিয়মে করব। 783 দাগে 95016 অঙ্কগুলিকে যে কোনো একটিকে সর্বাধিক 2 বার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? এই যে পেয়ে গেছি, আমি না জেনেই অঙ্কটা করে রেখেছি আগের থেকে। একটাকে যে কোনো 2 বার ব্যবহার করে বৃহত্তম এটা, ক্ষুদ্রতম এটা। এবার এদের যোগ করে দাও, সমষ্টিটা তুমি নিজে করো, এটা তুমি করবে, এটা তোমার কাজ, যোগ করাটা আমার কাজ না। এবার 684 দাগে কোন যৌগিক সংখ্যার মাত্র 3টি উৎপাদক থাকে? 784 দাগের সমস্যা যেটা আমরা পেলাম, কোন যৌগিক সংখ্যার মাত্র 3টি উৎপাদক থাকে। জাস্ট কিছুদিন আগে এই বইয়ের থেকেই আমরা এটা শিখে নিয়েছি, আজকে আরো একবার একটু মনে করার চেষ্টা করি। যে কোনো সংখ্যার যৌগিক সংখ্যার কি হয়? উৎপাদক, তাই তো? উৎপাদক সবসময় জোড়ায় জোড়ায় পাওয়া যায়, জোড়ায় জোড়ায় পাওয়া যায়। যদি সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়,
পূর্ণবর্গ সংখ্যা হয় তখন জোড়ায় জোড়ায় থাকে না, তখন বিজোড় সংখ্যক পাওয়া যায়, বিজোড় সংখ্যক পাওয়া যায়। আর যদি মৌলিক সংখ্যার স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে মাত্র তিনটেই পাওয়া যায়। দেখো 3 একটা মৌলিক সংখ্যা, 9-এর মাত্র 3টে উৎপাদক হয়, 1, 3 আর 9। আর একটা মৌলিক সংখ্যা হচ্ছে 7, 7-এর বর্গ হচ্ছে 49, 1, 7 আর 49, তিনটেই পাওয়া যায়। তাহলে কোন প্রকার যৌগিক সংখ্যার মাত্র 3টি উৎপাদক পাওয়া যায়? যে যৌগিক সংখ্যাটি একটি মৌলিক সংখ্যার বর্গ। তাহলে আজকে আমরা 751 দাগ থেকে 784 দাগ পর্যন্ত যে কটি সমস্যা রয়েছে আমাদের সংখ্যাতত্ত্ব বইয়ে, তার সমাধান কৌশল শিখলাম। এবার থাকবে তোমাদের HW। HW কি? এইখানে 751 দাগ থেকে 784 দাগ পর্যন্ত যতগুলি অঙ্ক আছে সবকটি অঙ্ক ফ্রেশ খাতায় সুন্দর করে সমাধান করবে। আর যদি নিজে কোনো অঙ্ক গঠন করতে পারো এর মধ্যে থেকে, সেগুলোকে গঠন করো, নিজে নিজে সমাধান করো, তোমার দক্ষতা অনেক গুণ বেড়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তীতে 785 দাগ থেকে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব, দেখে নেব তার সমাধান কৌশল। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করো, কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তোমাকেই পাস করতে হবে, সবাইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। টাটা।